এই কস্ট ইনফরমেশন ফর ম্যানেজারিয়াল ডিসিশন মেকিং পারপাস। হ্যাঁ, ম্যানেজমেন্টের তো মেইন কাজ হচ্ছে ডিসিশন নেওয়া। সো ডিসিশন নেওয়ার জন্য তাতে কস্ট ইনফরমেশন দরকার। তো সেই জন্য আমরা করি কি, যে আমরা অ্যাকাউন্টেন্টরা করে কি, যে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রথমে কস্ট গুলোকে ক্লাসিফাই করে, ঠিক আছে, ক্লাসিফাই করে দেখানো হয়। তো প্রথম ক্লাসিফিকেশনটা হচ্ছে যে ফ্রম ম্যানুফ্যাকচারিং পয়েন্টস অফ ভিউ। ঠিক আছে, একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে কস্ট গুলোকে আমরা কিভাবে দেখাতে পারি। আচ্ছা, মনে করো যে যে সাভারে একটা ফ্যাক্টরি আছে, সেখানে গুডস প্রডিউস হয়। গুডস মানে হচ্ছে প্রোডাক্ট, যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, তোমাদের ব্যাগ প্রডিউস হতে পারে, কম্পিউটার প্রডিউস হতে পারে, তাই না, যে কোনো ধরনের প্রোডাক্ট প্রডিউস হতে পারে। সাভারে গুডস প্রডিউস হচ্ছে, দেখবে সাভারে গুডস প্রডিউস হওয়া মানে কি, সেখানে ম্যানুফ্যাকচার হচ্ছে। মানে সাভারে যত ধরনের গুডস প্রডিউস হয় সেগুলোকে বলা হয় ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, এখন মনে করো শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কস্ট হয় না, ম্যানুফ্যাকচারিং কস্ট ছাড়া আর অনেক ধরনের কস্ট হচ্ছে। যেমন মনে করো যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কাজ হয়, তাই না। আম, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে কিছু যে কাজ আছে, যে ম্যানেজাররা আছে, বোর্ড অফ ডিরেক্টরস আছে, তাদের মেইন কাজ হচ্ছে প্ল্যানিং করা, কন্ট্রোলিং করা, তাই না। তারপরে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ আছে, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ সংক্রান্ত কিছু খরচ আছে, তাই না। তার মানে সেগুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট। তারপরে আমি গুডস গুলোকে প্রডিউস করলাম, সেগুলোকে আমি বিক্রি করতে হবে, সেগুলোকে বলা হয় সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, বাট ইটস নট রিলেটেড উইথ দ্য ম্যানুফ্যাকচারিং, তাই না। আরো কিছু কিছু কস্ট আছে যেগুলো আমি গ্রাজুয়েট বলবো, কিন্তু আমি প্রথম ক্যাটাগরিতে এই কস্ট গুলোকে ভাগ করছি কিভাবে, ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, আমি আবার বলছি, এই যে আমি এক্সাম্পল গুলো দিলাম, প্রথম কস্ট গুলোকে আমি ভাগ করবো কি, ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। এখন আমি এক্সাম্পল দেই, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি। মনে করো সাভারে আমার গুডস প্রডিউস হয়, সাভারে যত ধরনের খরচ হয় সেগুলোকে বলা হয় কি আমার ম্যানুফ্যাকচারিং কস্ট। ঠিক আছে, এখন মনে করো মতিঝিলে আমার অফিস আছে, সেখানে আমার ম্যানেজাররা আছে, ডিরেক্টরসরা আছে, অফিসার আছে, অ্যাকাউন্টেন্টরা আছে, এবং ওখানে একটা অফিস আছে, ওখানে আমার যত ধরনের খরচ হয় সেগুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, দ্যাট ইজ নন ম্যানুফ্যাকচারিং কস্ট। গুডস আমি প্রডিউস করলাম, সেগুলো আমাকে বিক্রি করতে হবে, অনেকগুলো শোরুম আছে, শোরুমে আমার রুম মানে গোডাউন আছে, সেখানে আমি বিক্রি করছি, সেলসম্যান আছে, সেলসম্যান থেকে বেতন দিতে হয়, মানে অ্যাডভার্টাইজমেন্ট খাতে খরচ হয়। তার মানে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন খরচ আছে, সেগুলো হচ্ছে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন কস্ট, সেগুলো আমার কি হচ্ছে, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। ওকে, তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট এবং সেলিং কস্ট গুলো হয়ে যাচ্ছে কি আমার নন ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে দুটো ক্যাটাগরি আমি ভাগ করে ফেললাম, ম্যানুফ্যাকচারিং কস্ট, নন ম্যানুফ্যাকচারিং কস্ট। তার মানে গ্র্যাজুয়ালি আমি এগুলোকে এখন এক্সপ্লেনেশনে যাচ্ছি। প্রথমে আমি এক্সপ্লেন করবো কি, ম্যানুফ্যাকচারিং কস্ট, তারপরে যাবো নন ম্যানুফ্যাকচারিং কস্টের দিকে। আচ্ছা, এখন আমি এক্সপ্লেন করি সাভারের কস্ট গুলো। ওকে, ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট। আচ্ছা, এখন তোমরা দেখো, মনে করো আমি সাভারে গুডস প্রডিউস করছি, ক্লিয়ার। আর মনে তোমরা বাসায় থাকো বা যেখানেই থাকো না কেন, মনে করো তোমার সামনে তোমার যে ব্যাকপ্যাকটা থাকে, ব্যাগে করে তোমরা বই নিয়ে যাও, বই খাতা নিয়ে যাও ক্লাসে। এখানে একটা গাড়ির এক্সাম্পল দেওয়া আছে, গাড়ির এক্সাম্পলটা আমি পরে বুঝাচ্ছি। মনে করো তোমাদের সামনে তোমার ব্যাগটা আছে, ব্যাগটা একটা কি প্রোডাক্ট, ওই প্রোডাক্টটা প্রডিউস করতে গেলে আমার যে এসেনশিয়াল যে অ্যামাউন্টটা ইনগ্রেডিয়েন্টসটা লাগে, সেটা কি ম্যাটেরিয়ালস না। প্রথমেই যে জিনিসটা প্রডিউস মানে লাগে কি, ম্যাটেরিয়ালস লাগে। ওকে, সেই ম্যাটেরিয়ালসটা প্রসেস করে কারা, লেবাররা। ওকে, তার মানে লেবাররা এঙ্গেজ হচ্ছে ফ্যাক্টরিতে মধ্যে। আচ্ছা, ফ্যাক্টরিতে তো আমার তো আরো অনেক ধরনের খরচ হয়, তার মানে এই খরচগুলোকেই আমরা ভাগ করছি কিভাবে, প্রথমে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি প্রথমে এক্সপ্লেইন করি ম্যাটেরিয়াল কস্ট গুলোকে, দেন লেবার কস্ট, দেন ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ডাইরেক্ট, এখানে তুমি দেখো প্রথমে লেখা আছে কি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। যদি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস কথাটা থাকে, অবভিয়াসলি আরেকটা থাকবে কি ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। এগুলো ডিটেলস এক্সপ্লেইন করার আগে আমি তোমাদেরকে এক্সপ্লেইন করি হোয়াট ইজ ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস হচ্ছে কি এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস টু প্রডিউস এ ফাইনাল প্রোডাক্টস। যে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করতে গেলে যে এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্টস থাকে সেটাকে বলা হয় কি ম্যাটেরিয়ালস। টু পারচেজ দ্য ম্যাটেরিয়ালস
যে অ্যামাউন্টটুকু আমি স্যাক্রিফাইস করি বা অ্যামাউন্টটুকু যে টাকাটুকু আমাকে পে করতে হয় সেটাকে বলা হয় ম্যাটেরিয়াল কস্ট, তাই না? আর তোমার সামনে যে ব্যাগটুকু আছে এই ব্যাগের মধ্যে তোমরা একটু খেয়াল করে দেখো কি কি ম্যাটেরিয়ালস আছে। লেদার আছে, একটু তাকায় দেখো, লেদার আছে, তাই না? লেদার কিন্তু আমার খরচ করতে হয়। লেদারের পাশাপাশি দেখবা ক্লথ আছে, ওটাও একটা ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস ক্লথটা কিন্তু আমাকে, হ্যাঁ বলো, আবার বলো। হ্যাঁ 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 সেটা, মানে লেদার আছে, ক্লথ আছে, চেইন আছে, এটা এটা সিলভার কালারের বকলেস আছে। ওকে, এগুলো কিন্তু লেদার, সরি এগুলো কিন্তু ম্যাটেরিয়ালস। আবার আরেকটা ম্যাটেরিয়ালস আছে, এই যে দুটো জিনিস সেলাই করতে গেলে সুতা লাগে না, সুতাটাও ম্যাটেরিয়ালস। আচ্ছা, এই আবার নিচে দেখবা যে গ্লুও লাগায়, আমরা অনেক সময় গ্লু দিয়ে লাগাতে হয় না, এই যে কাগজ, কাগজ শক্ত কাগজ থাকে, তার মানে কাগজটা এক ধরনের ম্যাটেরিয়ালস। এই কাগজের সাথে এই কাপড় লেদার লাগাতে গেলে গ্লুও লাগে, গ্লুটাও ম্যাটেরিয়ালস। তার মানে এই যে কতগুলো এক্সাম্পল দিলাম, লেদার, ক্লথ, থ্রেড, চেইন, বকলেস, গ্লু, পেপারস, all are materials. To purchase all these items যে অ্যামাউন্ট আমি স্যাক্রিফাইস করি সেগুলো হয়ে যাচ্ছে কি আমার ম্যাটেরিয়ালস কস্ট। ঠিক আছে, এখন অ্যাকর্ডিং টু দা আমার যে ডিসিপ্লিন, এইগুলার মধ্যে কিছু কিছু আছে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, কিছু কিছু আছে আমার ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। বাট আমাদের কোয়েশ্চেন হবে হোয়াট ইজ ডাইরেক্ট, হোয়াট ইজ ইনডাইরেক্ট, তাই না? এটা তো আমাদেরকে জানতে হবে, বা কেন আমরা এটাকে ডাইরেক্ট ভাবে ভাগ করব, কেন আমি এটাকে ইনডাইরেক্ট হিসেবে ভাগ করব। আচ্ছা, প্রথমে আমি তোমাদেরকে এখানে এই এখানে আমি যেটা বললাম না যে এখানে কিছু জিনিস মিসিং আছে, যে এখানে ডাইরেক্ট কস্ট আর ইনডাইরেক্ট কস্টের ডেফিনিশনটা লেখা নাই, আমি লিখে হয়তো তোমাদেরকে দিব। ডাইরেক্ট কস্টের ডেফিনেশনটা আমি বলছি, খুব ঠান্ডা মাথায় একটু শোনো। ডাইরেক্ট কস্ট, তারপর আমি এটার সাথে রিলেট করব। ডাইরেক্ট কস্ট আর দোজ কস্ট which can be easily identifiable and traceable to a cost unit. এটা এখানে লেখা নাই, হ্যাঁ, বাট এই তোমার এই মুহূর্তে লেখার দরকার নাই, বাট পরে যদি লিখতে চান পরে বলছি। Direct costs are those costs which can be easily identifiable and traceable to a cost unit. আগে বলি হোয়াট ইজ কস্ট ইউনিট। যে ইউনিটে আমি কস্টগুলোকে এক্সপ্রেস করব, দ্যাট ইজ মানে বের করব। যেমন মনে করেন আগে আমি ব্যাগের কথা বললাম, আমি কস্টটাকে ডিফাইন করব কি, সে প্রোডাক্ট, আমি কস্ট অফ প্রোডাকশন যদি বের করি বা কস্ট অফ প্রোডাক্ট যদি বের করি, পার ইউনিট ব্যাগের কস্ট কিরকম হবে। তার মানে মানে আমার কস্ট ইউনিট কি পার ব্যাগ। আচ্ছা, এটা কনফেকশনারিতে আমি কস্টটাকে কিভাবে বের করি, পার কেজি কস্ট কিরকম হয়। এটা সিমেন্টের ইয়েতে কি পার ব্যাগ সিমেন্ট কস্ট কিরকম হয়, বা পার টন সিমেন্ট কস্ট কিরকম হবে। একটা ইয়েতে কি হবে, মনে করো যে পেয়ার অফ শুজ কস্ট কিরকম হয়, তাই না? একটা হসপিটালে পার বেড কস্ট কিরকম হয়, বা পার পেশেন্ট কস্ট কিরকম হয়, ঠিক আছে? তারপর পার মাইল ড্রিভেন কস্ট কিরকম হয়, ঠিক আছে? পার পার কম্পিউটার কস্ট কিরকম হবে। এই যে আমরা মানে বের করব, এটাকে বলা হয় কস্ট ইউনিট। তার মানে এক প্রতিটা ইউনিটে কস্ট কিরকম লাগছে এটা যদি আমরা বের করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, সেই কস্ট গুলোকে বলা হয় ডাইরেক্ট কস্ট। তার মানে ডাইরেক্ট কস্ট আর দোজ কস্ট which can be easily identifiable and traceable to a cost unit. তার মানে একটা ইউনিট প্রডিউস করতে কতটুকু লাগছে যদি আমরা সরাসরি অন দা ফার্স্ট প্লেস বলতে পারি, সেই কস্ট গুলোকে বলা হয় ডাইরেক্ট কস্ট। আর যদি আমরা না বলতে পারি, indirect cost are those costs which cannot be easily identifiable and traceable to a cost unit, সেটাকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট। যদি ফর দ্য ফার্স্ট প্লেস যদি আমি বলতে না পারি যে একটা ইউনিট প্রডিউস করতে কতটুকু লাগছে, সেই কস্ট গুলো বলা হয় কি ইনডাইরেক্ট কস্ট। কিন্তু বলতে পারবো ঠিকই, বাট ক্যান বি অ্যাপোর্শন, অ্যাপোর্শন মানে ভাগ করা, ভাগ করে, বাট ক্যান বি অ্যাপোর্শন টু দ্যাট ইউনিট on the basis of some suitable basis. তার মানে আমরা বলতে পারবো ঠিকই, পরবর্তীতে কোন একটা সময়ে কিছু বেসিস ফলো করে আমি বলতে পারবো। বেসিস অনেক বেসিস আছে, সব বেসিস হয়তো দেখানো হবে না, মানে তোমার ইয়ে অনুযায়ী টাইম সিলেবাস বা টাইম ইয়ে অনুযায়ী। সিম্পল একটা বেসিস বলি, মনে করো যে কস্ট থ্রেডের কথা যদি বলি, যে মনে করো যে
কত টাকা ট্রেড আমার ইউজ মানে সুতা খরচ হয়েছে, কতটা আউটপুট আমি বের করেছি। আমার 1,000 টাকার সুতা খরচ হয়েছে, আমি 10,000 ব্যাগ বের করেছি। সো আমি 1,000 টাকাকে 10,000 ইউনিট দিয়ে ভাগ দিলাম। তাহলে আমি বলতে পারবো যে ওই যে কত টাকা একটা ইউনিটে লেগেছে। এইভাবে আমি যদি বের করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে একটা ইউনিটে আমার কতটুকু লাগছে। ঠিক আছে? তার মানে ক্যান বি অ্যাপোর্শন টু দ্যাট ইউনিট অন দ্য বেসিস অফ সাবস্টিটিউটেবল বেসিস। তার মানে একটা বেসিস ফলো করে পার ইউনিট আমি বের করতে পারবো। এটাকে বলা হয় ইনডাইরেক্ট কস্ট। আচ্ছা, তার মানে আমি এই ডেফিনেশনটা আমি কোথায় মানে মানে আরোপ করি? ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে। আমি যদি ডেফিনেশনটা আমি কিভাবে বলি? Direct material costs are those material costs which can be easily identifiable and traceable to a cost unit. তাই না? ওই ডেফিনেশনটাই আমি ম্যাটেরিয়ালস এর মধ্যে ফেলে দিলাম। Direct material costs are those material costs which can be easily identifiable and traceable to a cost unit. যেগুলো একটা ইউনিট প্রডিউস করতে কতটুকু লাগছে ইজিলি বলা যায়। যেমন ব্যাগের ক্ষেত্রেই আমি যেটা বললাম, সে মনে কর 10 টাকা লেদার লাগছে, 4 টাকার কাপড় লাগছে, ক্লথ লাগছে, 2 টাকার চেইন লাগছে, ইজিলি আমি বলতে পারছি, ইজিলি আইডেন্টিফাইবল আর ট্রেসেবল। সুতরাং এই যে কস্ট অফ ক্লথ, কস্ট অফ লেদার, কস্ট অফ চেইন, টোটাল এগুলো হচ্ছে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। ঠিক আছে। কিন্তু সার্ভিস যেটা প্রোভাইড করছো, ওটা লেবার, ওটা আমরা যখন লেবার পড়াবো তখন ওই কথাগুলো বলবো। হ্যাঁ, এটা তো ম্যাটেরিয়ালস না। ঠিক আছে? যখন আমি লেবারের সার্ভিস পেমেন্টের ক্ষেত্রে যখন আমি কথা বলবো, তখন ওই কথাগুলো তুমি নোট ডাউন করে রাখো। আমি তো ম্যাটেরিয়ালস এর কথা বলছি। ঠিক আছে? তুমি যে সার্ভিসের কথা বলতেছো না, রেমুনারেশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 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 তখন তুমি নোট ডাউন করে রাখো, তখন ওটা জিজ্ঞেস করো, তখন আমি ওটা এক্সপ্লেন করবো। ঠিক আছে? মানে ওই পেমেন্ট আমি কিভাবে দিচ্ছি, ওটা কিভাবে রিকগনাইজ করবো। ঠিক আছে? আচ্ছা, এখন তুমি দেখো যে আর ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস তাহলে কি হবে? এটা আমি কেন আমরা এগুলো আলাদা করি সেটা আমি পরে বলছি, আগে বুঝে না কোনগুলো ডাইরেক্ট, ইনডাইরেক্ট। এখন মনে করো যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস তাহলে কোনগুলো হবে? যেমন থ্রেড, গ্লু। অন দ্য ফার্স্ট প্লেস আমি বলতে পারবো না একটা ইউনিটের জন্য কত টাকা থ্রেড লাগে, কত টাকা গ্লু লাগে। খরচ হচ্ছে ঠিকই, বাট কত টাকার গ্লু একটা ইউনিটের জন্য লাগে বা কত টাকার থ্রেড একটা ইউনিটের জন্য লাগে, ফর দ্য ফার্স্ট প্লেস বলা যাবে না। 1 টাকার লাগে না 2 টাকার লাগে বলা যাবে না। বলা যাবে ঠিকই, বাট পরবর্তীতে একেবারে এন্ড অফ দ্য প্রোডাকশন পিরিয়ড আমি বলতে পারবো যে কত টাকার গ্লু লেগেছে, কত টাকার সুতা লেগেছে, কত টাকার আউটপুট লেগেছে। অনেকগুলো তো বেসিস আছে, কোন কোম্পানি কোন বেসিস ফলো করে সেটা বের করবে যে কত টাকার গ্লু লাগছে বা কত টাকার সুতা লাগছে একটা ইউনিটের জন্য। ঠিক আছে? আচ্ছা, তখন ওই পার ইউনিটের সাথে যোগ করে দেবে। এখন আমি তোমাদেরকে বলি নরমালি এটা কেন আলাদা করা হয়। আমাদের তো মেইন টার্গেট হচ্ছে তো প্রোডাকশন কস্ট ডিটারমিন করা পার ইউনিট। অ্যাকাউন্টেন্টরা করে কি, যেগুলো ডাইরেক্ট কস্ট সেগুলো প্রথমে আলাদা করে ফেলে, যে আমার এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, এই ডাইরেক্ট এই, দেন যেগুলো ইনডাইরেক্ট, যতগুলো ইনডাইরেক্ট কস্ট আছে সেগুলো আলাদা করে ফেলে, সেগুলো দেন যোগ করে নির্দিষ্ট বেসিস ফলো করে পার ইউনিট কনভার্ট করার চেষ্টা করে, তারপর প্রোডাকশন কস্ট বের করে। সেটা পরবর্তীতে স্টেপ ওয়াইজ আমরা সেটা দেখবো অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস। ঠিক আছে? তার মানে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, সরি, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। এখন তুমি এই যে এখানে তুমি গাড়ির ক্ষেত্রে দেখো, এখানে এক্সাম্পল, এখানে দেখো, এখানে দেখছে, এখানে একটু লেখা আছে the materials that go into the final product are called raw materials. আর ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এক্সাম্পলটা কি? raw materials that become an integral part of the product and that can be physically and conveniently traced directly to it. এটা বই থেকে তুলে দেওয়া হয়েছে, that can be identifiable to a cost unit easily. এই গাড়ির ক্ষেত্রে কি দুটো এক্সাম্পল দেওয়া হয়েছে, রেডিও, যেখানে রেডিও যদি থাকে, অথবা হুইল, যারটা চেয়ার আইডেন্টিফাই করা যায়। স্টিলটাও হয়ে যাবে, এখানে স্টিল আছে না, স্টিলটাও হয়ে যাচ্ছে, কস্ট অফ স্টিলটাও হয়ে যাচ্ছে কি আমার ডাইরেক্ট ম্যাটেরিয়াল কস্ট। মাথার উপরে যদি ফ্যানটা থাকে, ফ্যানের দিকে তাকাও, কস্ট অফ স্টিল, কস্ট অফ নেইল, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। কিন্তু যে ওয়্যারটা আছে,
ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। ওয়্যারটা কিন্তু একটা কন্টিনিউয়াস, কয় টাকার স্টিল, কত টাকার ওয়্যার লাগছে বলা যাচ্ছে না। বলা যাবে ঠিকই একটা ফ্যানের জন্য, পরে শেয়ার করে আমি বলতে পারবো কত টাকা, 2 টাকার লাগছে বা 3 টাকার লাগছে, ওটা আমি পরে বের করতে পারবো। ঠিক আছে? এরকমই যেমন তোমার টেবিল, কত টাকার উড লাগছে, কয়টা নেইল লাগছে, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। বাট ব্লুটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। সেরকমই একটা জুতার ক্ষেত্রে কতটুকু লেদার লাগে, তাই না? এটা হয়ে যাচ্ছে কি আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। বা কতটুকু গ্লু লাগছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস। সিম্পল। শুধু একটু সিম্পল ভাবে চিন্তা করো, সিম্পল ভাবে উত্তর দিয়ে দিও। যদি কখনো বুঝতে অসুবিধা হয়, তোমরা জাস্ট বলবা যে আই এম অ্যাসিউমিং দ্যাট, এভাবে বলে স্টার দিবা, মানে আন্দাজে কোনো কিছু লিখবা না। আর তোমরা একটু মানে যদি কনফিউশন লাগে, জাস্ট এভাবে বলবা যে আমি অ্যাসিউম করছি এটাই, এভাবে এটা লিখে দিও, তার অ্যাটলিস্ট যেন টিচাররা বুঝতে পারে যে এই ছেলেটা বুঝে এই জিনিসটা লিখছে। এটা হচ্ছে আমার ডাইরেক্ট ম্যাটেরিয়ালস। এখন চলে আসি আমি ডাইরেক্ট লেবারের ক্ষেত্রে। তো ডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার এক্সপ্লেন করার আগে আমি লেবার টার্মটা ইউজ করি। লেবার হচ্ছে, লেবার কস্ট ইজ রেমুনারেশন অফ দ্য ওয়ার্কার্স। আচ্ছা, এখানে আমি এক্সপ্লেইন করি মানে আগে রেমুনারেশন ব্যাপারটা। রেমুনারেশন হচ্ছে যে যেটা আমি মানে আমি কারো কাছ থেকে সার্ভিস নিচ্ছি, তার জন্য যেটা আমি পেমেন্ট করি, তাই তো? আমি কাদের কাদের কাছে সার্ভিস নেই? আমি ডিরেক্টরদের কাছে সার্ভিস নেই, তাই না? আমি ম্যানেজারদের কাছে সার্ভিস নেই, অফিসারদের কাছে সার্ভিস নেই, তারপর সুপারভাইজার, তাই না? অনেকের কাছ থেকে সার্ভিস নেই, অ্যাকাউন্টেন্টদের কাছে সার্ভিস নেই, ওয়ার্কারদের কাছে সার্ভিস নেই, প্রোডাক্টিভ ওয়ার্কার আছে, ক্লিনার আছে, সুইপার আছে, গার্ড আছে, ম্যান আছে, মেশিন অপারেটর আছে, সবার কাছ থেকে সার্ভিস নেই, বাট এদেরকে আমাকে পেমেন্ট করতে হয়। তো এই পেমেন্টটাকে বলা হয় রেমুনারেশন, দ্যাট মিন্স বেতন। ঠিক আছে? সো অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ থেকে আমরা অ্যাকাউন্টিং করার সুবিধার্থে, রেকর্ড করার সুবিধার্থে আমরা দুটো টার্ম ইউজ করি, একটা হচ্ছে স্যালারি, একটা হচ্ছে লেবার অথবা ওয়েজেস। ঠিক আছে? আমি আবার বলছি, অ্যাকাউন্টিং করার সুবিধার্থে, অ্যাকাউন্টিং টার্মের জন্য বা রেকর্ড করার সুবিধার্থে, প্রফিট এন্ড লস বা ডিসিশন মেকিং বা এগুলো ইয়ে করার সুবিধার্থে আমরা যেটা করি, আমরা দ্যাট ইজ অ্যাকাউন্টেন্টরা যেটা করে, যে মনে করো যে ডিরেক্টরস, ম্যানেজার্স, অফিসার, অ্যাকাউন্টেন্ট, সুপারভাইজার, এদেরকে যে রেমুনারেশন দেওয়া হয়, সেই রেমুনারেশনটার টার্মটা ইউজ করা হয় স্যালারি বলে। হ্যাঁ, তোমরা যখন ডিটেলস অঙ্ক তোমরা করবে সেটা দেখবা আমরা স্যালারি টার্মটা ইউজ করি। কিন্তু প্রোডাক্টিভ ওয়ার্কার, তারপর সুইপার, গার্ড, মেশিন অপারেটর, লিফট ম্যান, এদেরকে আমি যে রেমুনারেশনটা দিয়ে থাকি, সেইগুলাকে সেই কস্ট গুলাকে নর্মালি আমরা লেবার অথবা ওয়েজেস, লেবার কস্ট অথবা ওয়েজেস টার্মটা ইউজ করে থাকি। ঠিক আছে? তো এখন আমরা এই যে লেবার, এগুলো কিন্তু আমি আবার বলছি, এগুলো কিন্তু আমরা সাভারের কথা। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? কোনটা? দুটো স্যালারি তো আর এক। ওয়েজেস। ওটা আমি আবার বললাম না, সবই কিন্তু রেমুনারেশন, সবার কাছ থেকে কিন্তু আমি সার্ভিস নিচ্ছি, সবার সার্ভিসটাই কিন্তু আমরা রেকর্ড করছি অ্যাজ এ রেমুনারেশন। বেতনটা দিচ্ছি তাদের, তাদের কাছ থেকে আমি বেতন দিচ্ছি, সেগুলো আমি রেকর্ড করতে হবে না? সবই তো এক্সপেন্সেস আমার। তোমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ তোমার ডিটেইলস দেবা কিভাবে আমরা এক্সপেন্সেস গুলো রেকর্ড করি। আমরা রেকর্ডিং সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাবো না, রেকর্ডিং সিস্টেম স্যার তোমাদেরকে দেখাবে কিভাবে আমরা রেকর্ড করছি। ঠিক আছে? এগুলো যে সবই রেকর্ড, বাট আমাদের তো মনে করো যখন আমরা ইনকাম স্টেটমেন্ট তৈরি করবো বা স্যার তোমাদেরকে দেখাবেন, ইনকাম স্টেটমেন্ট কিন্তু রেকর্ড করতে হবে। এখন মনে করো যে এগুলো, আমি আবার বলি এটা ক্লাস ক্যাটাগরির জন্য না, বাট রেকর্ড করে এই যে মনে করো যে ডিরেক্টরদের স্যালারি, এই এগুলো দেখানোর জন্য এতে রেমুনারেশন গুলোকে আমরা স্যালারি হিসেবে রেকর্ড করি। স্যালারি যেমন ডিরেক্টর স্যালারি, ওখানে আমরা কোন টার্মটা ইউজ করি? স্যালারি টার্মটা ইউজ করি। ডিরেক্টর স্যালারি, অফিসার স্যালারি, ম্যানেজার স্যালারি, সুপারভাইজার স্যালারি, অ্যাকাউন্টেন্টের স্যালারি। কিন্তু এই যে প্রোডাক্টিভ ওয়ার্কার্স দেখে যেগুলো দিই, সেটা হচ্ছে লেবার কস্ট, ওয়েজ অথবা ওয়েজেস, তারপর ক্লিনার্স ওয়েজেস, এই ক্যাটাগরিকে এগুলো আমরা ওয়েজেস টার্মটা ইউজ করে থাকি। তোমরা অঙ্ক করতে করতেই তোমরা বুঝে যাবে ব্যাপারটা, বুঝছো? সরি, যেটা এই যে যেমন ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে যেগুলো আমরা এই যে এই ওয়ার্কারদের যেগুলো দিয়ে থাকি, সবই আমরা ওয়েজেস টার্মটা ইউজ করে থাকি। ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে এখানে যেমন ওই যে ফ্যাক্টরিতে সুপারভাইজার আছে, ওটা হয়ে যাচ্ছে স্যালারি। ঠিক আছে? জাস্ট রেকর্ডিং এর জন্য, জাস্ট রেকর্ডিং করার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে ওখানে আমরা স্যালারিটা আমরা ইউজ করে থাকি, এগুলো হয়ে যাচ্ছে আমাদের ওয়েজেস অফ দা লেবার কস্ট। ঠিক আছে?
এখানে তুমি দেখো এই লেবার কস্ট গুলোই মধ্যে কিছু হয়ে যাচ্ছে আমার ডাইরেক্ট লেবার কস্ট, কিছু হয়ে যাচ্ছে কি আমার ইনডাইরেক্ট লেবার কস্ট। ঠিক আছে, বাট এই লেবারের মধ্যে কিন্তু সুপারভাইজার কিন্তু আসতেছে না, সুপারভাইজার কিন্তু কি হয়ে যাচ্ছে স্যালারি ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে। এই লেবার কস্ট এখানে একটু এক্সাম্পল আজ আমি একটু পরেই দেখাই দেবো। এই লেবার কস্ট হচ্ছে একেবারে ওয়ার্কার লেভেলে যা, ঠিক আছে, ওয়ার্কার লেভেলে যা, যেমন প্রোডাক্টিভ ওয়ার্কার, কার্পেন্টার, তাই না, ক্লিনার, সুইপার, গার্ড, মেশিন অপারেটর, এটা হচ্ছে লেবার অথবা ওয়েজেস। ঠিক আছে, এখন তুমি দেখো ডাইরেক্ট লেবার ওই ডেফিনেশন অনুযায়ী, হ্যাঁ, ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে অথবা ওয়েজেস হচ্ছে কোনগুলো, যেগুলো which can be easily identifiable and traceable to a cost unit। ঠিক আছে, যেগুলো একটা ইউনিটের জন্য কতটুকু দিচ্ছি যদি ইজিলি আইডেন্টিফাই করা যায়, তাহলে সেগুলো হয়ে যাবে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। আর যেগুলো ইজিলি আইডেন্টিফাই করা যাবে না, হ্যাঁ, সেগুলো হয়ে যাবে কি আমার ইনডাইরেক্ট লেবার কস্ট। ঠিক আছে, তার মানে যদি কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করছি আমি, যদি পার ইউনিটে আমি কতটুকু দিচ্ছি যদি আইডেন্টিফাই করা যায়, একটা ইউনিট প্রডিউস করছি আমি তাকে 10 টাকা করে দিচ্ছি বা 5 টাকা করে দিচ্ছি লেবারকে, যে লেবারটা জিনিসটা প্রডিউস করছে, প্রোডাক্টিভ ওয়ার্কার যারা, 5 টাকা করে দিচ্ছি, সুতরাং ওই লেবার কস্ট হয়ে যাচ্ছে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। ঠিক আছে, প্রোডাক্ট নর্মালি প্রোডাক্ট টাচে যারা আছে, প্রোডাক্ট যারা প্রডিউস করছে, প্রোডাক্টিভ ওয়ার্কার যারা, তাদেরকে আমি 5 টাকা 10 টাকা করে দিচ্ছি, আইডেন্টিফাই করা যাচ্ছে পার ইউনিটে, সুতরাং ওই কস্ট হয়ে যাচ্ছে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। ঠিক আছে, কিন্তু অন্যান্য আবার আরেকটা আছে যে মেশিন অপারেটর, কিছু কিছু প্রোডাক্ট আছে মেশিনের মাধ্যমে আমি প্রডিউস করছি, সেই মেশিন অপারেটরের পেমেন্টটা যদি আমি পার ইউনিটে দিয়ে থাকি, আমি আবার বলছি সে মেশিন অপারেটর, তার পেমেন্টটাও যদি আমি পার ইউনিটে দিয়ে থাকি, সেটাও হয়ে যাবে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। আর পেমেন্টটা কিভাবে দিচ্ছি সেটাও হয়ে যাবে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। কিন্তু মেশিন অপারেটর পেমেন্টটা যদি আমি মান্থলি ভিত্তিতে দিই, আমি মানে মানে পার ইউনিট আমি আইডেন্টিফাই করছি না, পার ইউনিট আমি পেমেন্ট করছি না, আমি বুঝতে পারছি না আমি তাকে পার ইউনিটে কত টাকা করে দিচ্ছি, মান্থলিতে আমি দেই, তাহলে সেটা কিন্তু ডাইরেক্ট লেবার কস্ট হবে না, তখন সেটা হয়ে যাবে কি আমার ইনডাইরেক্ট লেবার কস্ট। আচ্ছা ম্যাম, ঠিক আছে, এখানে বলো। পার ইউনিট বলতে কি বোঝা পার যাচ্ছে? ইউনিট মানে হচ্ছে কি, মনে করো আমি 10,000 ইউনিট প্রডিউস করছি, হ্যাঁ, পার ইউনিট মানে ও মানে প্রতিটা ইউনিট, প্রোডাক্টসের পার ইউনিট। হ্যাঁ হ্যাঁ, প্রতিটা ইউনিট প্রডিউস করতে আমার কত টাকা করে লাগছে, যেমন মানে এখানে ম্যাটেরিয়ালস মানে প্রতিটা দ্যাট মিন্স হচ্ছে যে 10,000 ইউনিট প্রডিউস করছি, আমাকে তো পার ইউনিট কস্ট বের করতে হবে, তাই না, সে পার ইউনিট মানে একটা ইউনিট প্রডিউস করতে আমি তাকে কত টাকা করে দিচ্ছি, সো একটা ইউনিট প্রডিউস করতে ম্যাটেরিয়াল কস্ট কত টাকা লাগছে, একটা ইউনিট প্রডিউস করতে লেবার কস্ট কত টাকা লাগছে, একটা ইউনিট প্রডিউস করতে ওই লেবারকে আমি কত টাকা করে দিচ্ছি। দেখো বুঝতে পারছো কিনা, একটা ইউনিট প্রডিউস করতে ওই লেবারকে আমি কত টাকা দিচ্ছি, তার মানে যে প্রোডাক্টিভ ওয়ার্কার সে প্রডিউস করছে, আমি তাকে আমি 5 টাকা করে দিচ্ছি, আমি বুঝতে পারছি ওই ওই লেবারকে আমি তাকে 5 টাকা করে দিচ্ছি, তার মানে ওই ইউনিটের জন্য আমি আইডেন্টিফাই করতে পারছি কি তাকে আমি 5 টাকা করে দিচ্ছি, তার মানে আইডেন্টিফাইবল, 5 টাকা করে দিচ্ছি, তার মানে ওইটা হয়ে যাচ্ছে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। ঠিক আছে, সে মেশিন অপারেটর, সে মেশিন চালাচ্ছে, আমি তাকে যখন চালাচ্ছে আমি তাকে ওই প্রতিটা ইউনিটের জন্য প্রতিটা ইউনিট ভিত্তিতে তাকে আমি 60 টাকা করে দিচ্ছি, তার মানে আইডেন্টিফাইবল টু এ কস্ট ইউনিট কত 60 টাকা করে, তার মানে প্রোডাক্টিভ ওয়ার্কারের কস্টটা কি পার ইউনিট কস্ট তাহলে কত টাকা করে হয়ে যাচ্ছে 60 টাকা করে, তার মানে ওটা হয়ে যাচ্ছে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। কিন্তু মনে করো মেশিন অপারেটর, মনে করো যে যদি একজনের ভিত্তিতে যখন আমরা আইডেন্টিফাই করছি, মেশিন অপারেটরকে আমি মানে মান্থলি ভিত্তিতে আমি মনে করো 2,000 টাকা দিয়েছি, কিন্তু আমি তো পার ইউনিটে তখন আইডেন্টিফাই করতে পারছি না ওই মুহূর্তে, ঠিক আছে, তখন ওটা হয়ে যাচ্ছে কি আমার ইনডাইরেক্ট লেবার কস্ট। তোমরা তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই, অঙ্ক যখন দেখবা তখন অঙ্কের মধ্যে লেখাই থাকবে যে এটা আমার ডাইরেক্ট লেবার কস্ট, যখন তোমরা এক্সাম্পল এটা একটু পরে দেখা যাবে, প্রোডাক্টিভ ওয়ার্কার নর্মালি পার ইউনিটে দেওয়া হয়, সুতরাং এটা আমার হয়ে যাচ্ছে কি ডাইরেক্ট লেবার কস্ট। যদি কখনো মনে করো কুইজ টাইপের কোশ্চেন দেওয়া থাকলো যে প্রোডাক্টিভ ওয়ার্কার এটা কি তোমার ডাইরেক্ট লেবার না ইনডাইরেক্ট লেবার, তোমরা ইজিলি তোমরা দিয়ে দিবা যে এটা ডাইরেক্ট লেবার কস্ট। মেশিন অপারেটর, ঠিক আছে, তোমরা দিয়ে দিবা যে মেশিন অপারেটরের কস্ট ডাইরেক্ট লেবার কস্ট, ব্র্যাকেট লিখা দিয়ে যে ইফ ইটস পেইড পার ইউনিট বেসিস,
সিম্পল ভাবে চিন্তা করে লিখে দিবা, কঠিন ভাবে নিবাই না এখন, বাস বিকজ এটা তোমাদের ছোট্ট সিলেবাস। ঠিক আছে, লিখে দিবা কি সে প্রোডাক্টিভ মানে মেশিন অপারেটর, সিম্পল ভাবে লিখে দিবা এটা ডাইরেক্ট লেবার কস্ট, ব্র্যাকেটে জাস্ট লিখে দিবা ইফ ইট ইজ পেইড পার ইউনিট বেসিস, পার ইউনিট বেসিসে যদি তুমি দাও এটা ডাইরেক্ট লেবার কস্ট হয়ে গেল। আচ্ছা, এখন তুমি দেখো যে অন্যান্য আরো তো ফ্যাক্টরিতে আরো অনেক লেবার আছে, ওয়ার্কার আছে, তাই না? ক্লিনার, তারা কি করছে? এই ডাইরেক্ট লেবার কস্টের কথা বলছি। হ্যাঁ, ডাইরেক্ট লেবার কস্ট খুব বেশি তো হবে না, তাই না? প্রোডাক্টিভ ওয়ার্কার ছাড়া বা মেশিন অপারেটর ছাড়া, কারণ এরা তো টাচে নাই প্রোডাকশন ছাড়া। হ্যাঁ, ও খুব বেশি আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই পার ইউনিটের প্রোডাকশনের সাথে, বাট আরো তো অনেক ওয়ার্কার আছে, তাই না? তারা কিন্তু সরাসরি প্রোডাকশনের সাথে জড়িত না, কিন্তু আমি যখন প্রোডাকশন কস্ট ডিটারমিন করবো পার ইউনিট, ওই কষ্ট তো আমাকে আনতে হবে। কেন আনতে হবে আমি বলি, কারণ আমি যখন প্রোডাক্টটা বাজারে বিক্রি করব, এমন ভাবে আমি প্রোডাকশন কস্ট আমি প্রোডাক্ট কস্ট ডিটারমিন করব, আমাকে তো সমস্ত কস্ট আমাকে পার ইউনিটে নিয়ে আসতে হবে। কেননা বাই সেলিং আওয়ার প্রোডাক্ট এই কস্টগুলো কিন্তু রিকভার করতে হবে না? সুতরাং একটা অর্গানাইজেশনে যত ধরনের খরচ আছে সবই তো কিন্তু আমার প্রোডাকশন প্রোডাক্ট কস্টের মধ্যে নিয়ে আসতে হবে। ব্যাপারটা বুঝছো? মনে করো যে শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্ট, আমি যদি পার ইউনিট কস্ট, আমি সেলিং প্রাইস কিভাবে ডিটারমিন করবো? এমন ভাবে সেলিং প্রাইস ডিটারমিন করব একটা অর্গানাইজেশনে যত ধরনের আমার কস্ট আছে, ঠিক আছে, সবই তো আমাকে পার ইউনিটে নিয়ে আসতে হবে, তাই না? ম্যাটেরিয়াল কস্ট আনতে হবে, লেবার কস্ট আনতে হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড আমি এক্সপ্লেইন করবো, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট আনতে হবে, সেলিং কস্ট আনতে হবে, সমস্ত কস্ট পার ইউনিটে নিয়ে আসতে হবে। দেন প্রফিট আনতে হবে, প্রফিট এনে দেন আমি বাজারে বিক্রি করব। তাইলেই না আমি বিক্রি করে সমস্ত বিক্রি করে 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 এগুলো রিকভার করে এই কস্ট গুলোকে রিকভার করতে পারবো, আদারওয়াইজ আমি রিকভার করতে পারবো না। আমি যদি শুধুমাত্র ম্যাটেরিয়াল কস্ট, লেবার কস্ট, এই কস্ট গুলো যদি আমি প্রোডাকশন কস্ট ডিটারমিন করে প্রফিট মার্জিনে আনি, তাহলে অন্যান্য কস্ট গুলো আমি রিকভার করতে পারবো না। তার মানে এমন ভাবে আমাকে প্রোডাক্ট কস্ট ডিটারমিন করতে হবে যাতে করে সমস্ত কস্ট আমি রিকভার করতে পারি। ব্যাপারটা বুঝছো? সুতরাং একটা কোম্পানি ফ্যাক্টরিতে যখন আমার ক্লিনারের কস্ট থাকবে, অন্যান্য যে ওয়ার্কার আছে ওদের কষ্ট আমাকে কি করতে হবে, গ্র্যাজুয়ালি পার ইউনিটে নিয়ে আসতে হবে। কিন্তু এই মুহূর্তে কিন্তু সে ক্লিনারের কস্ট বলো, লিফটম্যানের কস্ট বলো, পার ইউনিট তো আমি তো আইডেন্টিফাই করতে পারছি না, সেই জন্য সেটাকে বলা হয় ইনডাইরেক্ট লেবার কস্ট। বাট পরে আমরা অঙ্কের মাধ্যমে, ফর্মুলার মাধ্যমে সেটাকে কি করব, পার ইউনিটে কনভার্ট করব। ব্যাপারটা বুঝছো? ডাইরেক্ট লেবার কস্ট যেগুলো পার ইউনিটে করতে পারি সেটা তো আমি এক্সাম্পল দিলামই, প্রোডাক্টিভ ওয়ার্কার, মেশিন অপারেটর। কিন্তু অন্যান্য যে ক্লিনার আছে, সুইপার আছে, গার্ড আছে, এদেরকে তো আমরা মান্থলি ভিত্তিতে পেমেন্ট করি, তাই না? পার ইউনিটে তো এই মুহূর্তে আমি বলতে পারছি না একটা ইউনিটের জন্য কতটুকু লাগছে, তাই না? বাট এরা তো ডাইরেক্ট ইনডাইরেক্টলি হোক একটা ইউনিট প্রডিউস করতে তো তারা হেল্প করছে, এবং খরচ হচ্ছে তো টু প্রডিউস দ্যাট প্রোডাক্ট, তাই না? বা টু প্রডিউস দ্য প্রোডাক্ট, তাই না? এখন মনে করো মানে আলটিমেটলি আমাকে কি করতে হবে, এই সমস্ত কস্ট গুলোকে পার ইউনিটে আমাকে আনতে হবে। কেন আনতে হবে? না আনলে তো আমি এগুলো রিকভার করতে পারবো না। সেই জন্যই আমি এগুলোকে আগে ইনডাইরেক্ট কস্ট হিসেবে ট্রিট করার পরে পরে আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড এগুলো প্রসেসের মাধ্যমে পার ইউনিটে নিয়ে আসতে হয়। বা যেহেতু এটা শুরুতে আমাকে এগুলো থিওরিটিক্যালি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে হয় যে প্রথমে এগুলো ডাইরেক্ট লেবার কস্ট, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। আগে তো তোমাকে বুঝতে হবে কেন, বলো। হ্যাঁ, না, এই মুহূর্তে তো তুমি এখন তুমি ডাইরেক্ট লেবার তুমি কনভার্ট কেন করবা? এখন তো তুমি কনভার্ট করবে না ডাইরেক্ট লেবারে, তুমি কেন ডাইরেক্ট লেবারে তুমি কনভার্ট, ডাইরেক্ট লেবারে আবার বললাম তোমার কোশ্চেনটা বুঝতে পারি না। না 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 করতে পারি না তো। আমি বললাম যে ডাইরেক্ট, আমি হয়তো ভুল বলেছি কিনা জানি না, ডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে যে যেটা একটা ইউনিটে আমি যদি আইডেন্টিফাই বলতে পারি যে এটা 2 টাকা করে 5 টাকা করে লাগছে, এইটা। এখন হচ্ছে কি, বাট আমি করবো কি, আমাকে প্রথমে পার ইউনিটে কত টাকা করে লাগছে সেটা আমাকে বের করতে হবে। কেন বের করতে হবে? বিকজ আমাকে প্রোডাক্ট কস্ট ডিটারমিন করতে হবে, ঠিক আছে? সেটা আমাকে করতে হবে কখন,
যখন আমি সমস্ত ধরনের ইনডাইরেক্ট কস্ট গুলোকে আমি পাবো একসাথে, তখন আমি করবো কি এট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ডে পরে আমি সেগুলোকে একটা শেয়ার অফ করে একটা পার ইউনিটে নিয়ে আসবো। সেটা তোমরা পরে দেখবা। যেমন আমার আমার এখন মেইন বুঝানোর এই মুহূর্তে মেইন বুঝানোর টার্গেটটা কি? হোয়াট ইজ ডাইরেক্ট লেবার, এক্সাম্পল গুলো বুঝায় দেওয়া, হোয়াট ইজ ইনডাইরেক্ট লেবার সেগুলো বুঝায় দেওয়া, এবং কেন এগুলো ইনডাইরেক্ট লেবার কস্ট হচ্ছে। ব্যাপারটা বুঝছো? প্রথমে ফর দ্য ফার্স্ট পেজ এগুলো আমার ডাইরেক্ট লেবার, হ্যাঁ, বিকজ এগুলো আমি ডাইরেক্টলি আমি আইডেন্টিফাই করতে পারি। ফর দ্য ফার্স্ট পেজ আমি বলতে পারি এটা 5 টাকা করে আমি দিচ্ছি এদেরকে। আর এগুলো তো আমি আমি এগুলোকে এটা বলতে তো পারবো না যে এটা একটা ইউনিট প্রডিউসের জন্য আমি ক্লিনারকে কয় টাকা করে দিচ্ছি, এটা কি আমি এর মধ্যে বলতে পারছি? বা একটা লিফটম্যানকে কয় টাকা করে দিচ্ছি, এটা কি আমি বলতে পারছি? এটা তো বলতে পারছি। এবং আমরা তো এটা ওদেরকে তো আমি ওইভাবে প্রোডাকশন অনুযায়ী তো দিচ্ছিও তো না। ওদেরকে তো আমি ওদের সার্ভিস অনুযায়ী, ওদের ওই মান্থলি ভিত্তিতে ওদেরকে আমি টাকা দিচ্ছি, ওদেরকে তো আমি প্রোডাকশন অনুযায়ী টাকা দিচ্ছি না। ওদেরকে তো আমি প্রোডাকশন অনুযায়ী টাকা দিচ্ছি না। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই ক্লাসিফিকেশনে যে ফিক্সড কথাটা বলে না, এই ক্লাসিফিকেশনটা আবার অন্যভাবে আমরা আবার দেখবো, ফিক্সড ভেরিয়েবল হিসেবে আমরা দেখবো পরে। প্রথম ক্লাসিফিকেশনটা এরকম যে ডাইরেক্ট ইনডাইরেক্ট এভাবে আমরা দেখাবো। ওই ফিক্সড এর কথা যেটা বললাম যে মান্থলি, ওটা আমরা অন্য অন্য আরেকভাবে দেখবো, অনেকভাবে ক্লাসিফিকেশনটা আমরা করে দেখাবো এই সেম এক্সাম্পল গুলো। প্রথমে আগে বোঝো যে এটা কেন ডাইরেক্ট হচ্ছে, কেন ইনডাইরেক্ট হচ্ছে, এইটুকু আগে বুঝেছো কিনা সেটা দেখো, পরে আমরা গ্রাজুয়ালি আর একটু ডিটেলসে যাবো। দেখো প্রথমে বুঝেছো কিনা ইনডাইরেক্ট কেন হচ্ছে। ইনডাইরেক্ট হচ্ছে যে এটা আমরা ইউনিট ভিত্তিতে দিচ্ছি না। এটা ইউনিট ভিত্তিতে দিচ্ছি না, এবং এটা ইউনিটের সাথে টাচেও নাই। ব্যাপারটা বুঝছো? যেমন ক্লিনার, এটা এটা কি ক্লিনার কি ওটা কি প্রোডাকশনের সাথে টাচে আছে? টাচে না, এবং এটা ইউনিট ভিত্তিতেও তাকে দিচ্ছি না, তাই না? সুইপার, গার্ড, এটা তো ইউনিট ভিত্তিতেও দিচ্ছি না, ঠিক আছে? এবং এটা পার ইউনিটেও তাকে দিচ্ছি না। পার ইউনিট তারা ক্লিন করছে, তাকে আমি টাকা দিচ্ছি, পার ইউনিটের জন্য তো তাকে দিচ্ছি না, তাই না? লিফটম্যান, তাকে পার ইউনিটের জন্য তাকে আমি টাকাটা দিচ্ছি না। তারা ওভারঅল তারে একটা মান্থলি ভিত্তিতে টাকা দিচ্ছি, কিন্তু পার ইউনিটের সাথে তার কোনো সম্পর্ক নাই। পার ইউনিটেও এই মুহূর্তে তাকে আইডেন্টিফাই আমি করতে পারছি না। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট লেবার কস্ট। তাকে বুঝেছো কিনা দেখো, একটু লেখা আছে এখানে, এক্সাম্পল দিয়ে দেখো। Labor cost is the remuneration of the workers. Direct labor হচ্ছে those labor costs that can be easily identifiable and traceable to individual unit of a product. It is called the touch labor, and direct labor workers typically touch the product. এখানে জাস্ট এক্সাম্পল, ইনডাইরেক্ট পরে আরো এক্সাম্পল দেওয়া আছে অন্য ক্যাটাগরিতে যেহেতু পড়েছে। ওয়েজেস পেড টু অটোমোবাইল অ্যাসেম্বলি, এখানে এই এক্সাম্পলের মধ্যে এই যে কার কোম্পানিতে ডাইরেক্ট লেবার কারা, ওয়েজেস পেড টু অটোমোবাইল অ্যাসেম্বল ওয়ার্কার্স যারা, তাদেরকে বলা হচ্ছে যে ডাইরেক্ট লেবার। আর এখানে বলা হচ্ছে যে আদার কোম্পানিতে কার্পেন্টার যারা ডাইরেক্টলি কাঠের কাজ করছে, তাদেরকে যে পেমেন্টটা দিচ্ছি। মেশিন অপারেটর, অনেক সময় মেশিনের মাধ্যমে যারা দিচ্ছে, যদি পার ইউনিট ভিত্তিতে দেই। প্রোডাক্টিভ ওয়ার্কার, এরা হচ্ছে কি আমার ডাইরেক্ট লেবার কস্ট। আচ্ছা, আরেকটু এক্সপ্লেইন করবো ইনডাইরেক্ট লেবার এই ক্যাটাগরিতে যখন আসবে। হ্যাঁ, এখন তুমি দেখো এই ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার, এখানে আমি ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর কথা বলেছি, ইনডাইরেক্ট লেবারের কথা বলেছি। তোমরা তোমাদের টাইমের দেখো, যদি তোমরা দেখো, তোমরা ডাইরেক্ট লেবার এবং ইনডাইরেক্ট লেবারের কথা দেখো, এই দুটোর সাথে কিন্তু ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস বলেছি, ইনডাইরেক্ট লেবারও বলেছি, কিন্তু কোনো ক্যাটাগরিতে এখানে নাই। এটা নিশ্চয় অন্য কোনো একটা ক্যাটাগরিতে পড়বে, সেটা আমি একটু পরে বলছি। আরেকটা ক্যাটাগরি কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ওভারহেড। সেটা কি সেটা আমি এক্সপ্লেইন করি, দেখবা সেটা ওগুলো কোথায় পড়েছে। তার মানে ফ্যাক্টরিতে, সাভারে ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার ছাড়া, তুমি শুধু ফ্যাক্টরি কথা চিন্তা করো, সাভারে ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস ছাড়া যত ধরনের কস্ট তোমার মাথায় ক্লিক করে, সব ধরনের কস্টটাকেই বলা হয় ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আবার বলছি, ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, ডাইরেক্ট লেবার ছাড়া যত ধরনের কস্ট
ফ্যাক্টরিতে ইনকার হয় বা তোমার মাথায় ক্লিক করবে, সব ধরনের কস্টটাকেই বলা হবে কি, কোন হেডিং এ পড়বে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড। ম্যাম দ্যাট ইজ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ইনডাইরেক্ট লেবার কস্ট, যেগুলো এগুলোই হ্যাঁ হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ওভারহেড, তাই না ম্যাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো ছাড়াও আরো আছে, সেটা এখানেই পাবা তোমরা। তার মানে ওইগুলো কোন ক্যাটাগরিতে পড়ে যাচ্ছে, এই ম্যানুফ্যাকচারিং ওভারহেড এর মধ্যে পড়ে যাচ্ছে। কি কি দিচ্ছি, ম্যানুফ্যাকচারিং ওভারহেড দ্যাট ক্যান নট বি ইজিলি, এখন মনে করো যে এইগুলাই অন্যান্য যে এক্সাম্পল গুলো পাবা সেগুলো ক্যান নট বি ইজিলি আইডেন্টিফাইবল এন্ড ট্রেসেবল টু স্পেসিফিক ইউনিট অফ প্রোডাক্ট। ওই মুহূর্তে একটা ইউনিট প্রডিউস করতে কতটুকু লাগছে আইডেন্টিফাই করা যায় না, দ্যাট ইজ বলা যাবে না, দ্যাট ইজ ওভাবে আমরা পেমেন্টও করি না, ইউনিট ভিত্তিতে আমরা পেমেন্টও করি না। হ্যাঁ, যেমন তার মানে ওভারহেড, দ্যাট মিনস ওভারহেড মিনস অল দ্য ইনডাইরেক্ট কস্ট। তার মানে ওভারহেড টার্মটা মানেই হচ্ছে অল দ্য ইনডাইরেক্ট কস্ট। পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব আমরা এই টার্মটা ইউজ করব, এই টার্মটা তোমরা পাবে ওভারহেড। ওভারহেড মানে হচ্ছে, তার মানে ম্যানুফ্যাকচারিং ওভারহেড মানে হচ্ছে অল দ্য ইনডাইরেক্ট কস্ট ইনকারিং ইন দ্য ফ্যাক্টরি। ঠিক আছে, মিনস অল দ্য ইনডাইরেক্ট কস্ট। তার মানে ওভার, এগুলো সবই হচ্ছে আমার ইনডাইরেক্ট কস্ট। তার মানে কি কি এক্সাম্পল গুলো দেই, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস এর কথা তো বললামই, ইনডাইরেক্ট লেবার কথা এটা আমি করে দিচ্ছি। wages paid to the workers who are not directly involved in the production work